আজকে আমরা সপ্তম শ্রেণীর পূর্বপাঠে পুনরালোচনা চ্যাপ্টারে নিজে করি 1.1-এর অঙ্কগুলো করব। ঠিক আছে, পূর্বপাঠে। ঠিক আছে, আমাকে ফার্স্ট অঙ্কটা কি দিয়েছে? ফার্স্ট অঙ্কটা দিয়েছে 1 টাকার 1/2 অংশ ইকুয়াল টু কত পয়সা। আমাকে এই জায়গাটা দেখতে হবে ভালো করে। এখানটা কি দিয়েছে? আমাকে পয়সায় দিয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে পয়সায় দিয়েছে, আমাকে বলেছে 1 টাকার 1/2 অংশ, তার মানে এই টাকাটাকে আমাকে কি করতে হবে? পয়সায় কনভার্ট করতে হবে। মনে থাকবে, যেহেতু আমাকে এখানে পয়সায় দিয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি 1 টাকা, 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 1 টাকা মানে যেহেতু 100 পয়সা, তাহলে আমাকে বলেছে 1 টাকার, 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 টাকার মানে কি? এর, টাকার মানে এর। তাহলে 1 টাকার যেহেতু, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে অতএব 100 ইন্টু 1/2 এত পয়সা হয়ে গেল তখন আমাদের। ঠিক আছে, যেহেতু টাকার এর বলেছে তাই জন্য ইন্টু হলো, দিয়ে 1/2 এটা পয়সায় কনভার্ট হলো। ঠিক আছে, তাহলে এবার আমরা 2 দিয়ে এটাকে কাটি, 50 দুগুণে 100, তার মানে কত বেরোলো আমার? 50 পয়সা। তার মানে আমার এখানে কত অ্যান্সার হবে? 50 পয়সা। ঠিক আছে, এবার ধরো 2 নম্বর অঙ্কটা বলেছে 1 বছরের, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 বছরের, 1 বছরের 1/4 অংশ, 1/4 অংশ সমান সমান কি বলেছে? কত মাস। ঠিক আছে, তাহলে আবার আমাকে কোন জায়গাটা দেখতে হবে? দেখতে হবে আমার এই জায়গাটা। কিসে বলেছে? মাসে বলেছে। ওকে, যেহেতু মাসে বলেছে, তাহলে আমি 1 বছরের 1/4 অংশ বলেছে, তাহলে 1 বছর মানে কত? যেহেতু এটা বছর আর এখানে মাসে কনভার্ট করতে বলেছে, তাহলে 1 বছর, 1 বছর মানে কত আমাদের? 12 মাস। ঠিক আছে, তাহলে অতএব আমরা 1 বছরের জায়গায় কি লিখলাম? 12, এর মানে ইন্টু, যেহেতু বছরের এর বলেছে 1/4 এত মাস, 3×4 = 12 সমান সমান কত বেরোলো? 3 মাস। তাহলে এখানটা আমার কত বেরোলো? 3 মাস। পারা যাবে? আচ্ছা, তারপর কি বলেছে? 3-এরটা, 3-এরটা কি বলেছে? 3-এরটা বলেছে 4 টাকার 5/8 এত অংশ, 4 টাকার এত অংশ সমান সমান কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা। ঠিক আছে, একটু নিচের দিকে লিখলাম। ঠিক আছে, কত টাকা কত পয়সা। 3 মাসটাকে আমি একটু এদিকে সরিয়ে দিই, 3 মাসটাকে আমরা এখানটা করে দিই 3 মাস। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কত টাকা কত পয়সা। তাহলে কত টাকা কত পয়সা আমাকে বলেছে। তাহলে দেখো, যেহেতু আমাকে বলেছে টাকা পয়সায় কনভার্ট করতে, তাহলে প্রথমে আমরা কি করব? এই টাকাটাকে আমরা পয়সায় নিয়ে যাব। ফার্স্ট আমরা পয়সায় নিয়ে যাব। হ্যাঁ, তাহলে 1 টাকা, 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে 4 টাকা মানে কত? 4 টাকা মানে 100 ইন্টু 4 সমান সমান 400 পয়সা। ওকে, এবার যেহেতু বলেছে 4 টাকার 5-এর অংশ, টাকার এর, তার মানে 4 টাকার জায়গায় আমরা লিখতে পারি কি? অতএব 400 ইন্টু 5/8 এত পয়সা। কেন পয়সা লিখলাম? যেহেতু স্যার এটা পয়সায় কনভার্ট হচ্ছে। এখানে পয়সা লিখেছিলাম কেন? যেহেতু এটা পয়সায় কনভার্ট হয়েছে। এখানে যেহেতু বছরটাকে মাসে নিয়ে গেছি, তাই জন্য এখানটা আমরা মাস লিখেছি। ঠিক আছে, তাহলে কি হলো? এটা দিয়ে আমরা এটাকে কাটাকাটি করলে কত হয়? 5×8 = 40, মানে 5×5 = 25, 250 পয়সা, 250 পয়সা। তাহলে 250 পয়সাটাকে এবার কি করতে হবে? আমাকে টাকা পয়সায় কনভার্ট করতে বলেছে। তাহলে 250 পয়সা, 250 পয়সা, ভালো কথা, 250 পয়সা, এটাকে যদি আমরা টাকায় নিয়ে যাই, তাহলে পয়সা থেকে যদি টাকায় নিয়ে যেতে হয়, ঠিক আছে, টাকা থেকে পয়সা বা পয়সা থেকে টাকা, পয়সা থেকে টাকায় নিতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়, আবার টাকা থেকে পয়সায় নিতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কি করব? এটাকে 100 দিয়ে ভাগ করব, 2 100 200,
তাহলে এটা বেরোলো টাকা আর এটা বেরোলো আমার পয়সা, 2 টাকা, তাহলে 2 টাকা 50 পয়সা, মনে থাকবে? তাহলে 100 দুগুণে 200, 50 নামলো, তাহলে এটা হয়ে গেল টাকা, এটা হয়ে গেল পয়সা, তাহলে এখানটা হয়ে গেল 2 টাকা, এখানটা হয়ে গেল 50 পয়সা, মনে থাকবে? পারা যাবে, ঠিক আছে? খুব ধীরে সুস্থে বোঝো, আস্তে আস্তে বোঝো, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু কঠিন কিছু নেই, ঠিক আছে? শুধু কনভার্ট করাগুলো বুঝতে হবে, যে বছর থেকে মাস মানে 12 মাসে 1 বছর, তাহলে 1 বছর মানে 12 মাস, আবার মাস থেকে যদি দিনে যেতে হয় তাহলে 30 দিনে 1 মাস, যদি আমাকে দেয় যে মাস দিনের সম্পর্কে কোনো অঙ্ক, তাহলে 30 দিনে 1 মাস, টাকা পয়সা মানে 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে? এইরকম ভাবে তোমাদের অঙ্কগুলো দেবে, ঠিক আছে? আসো তারপর 4 অঙ্কটা কি বলেছে, ধরো 4 অঙ্কটা তোমাদের, অঙ্কগুলো ধীরে সুস্থে করবে, হুড়োহুড়ি করার দরকার নেই, তোমরা নতুন শিখছো, ঠিক আছে? যেমন 4 অঙ্কটা বলেছে, 4 অঙ্কটা বলেছে 2 কিলোগ্রামে 2 কিলোগ্রামে 2 কিলোগ্রামে 1/5 অংশ, 1/5 অংশ সমান সমান কত গ্রাম, সমান সমান কত গ্রাম? তাহলে আমি বারবার বলেছি এইখানটা দেখতে হবে কিসে চেয়েছে, গ্রামে, তার মানে আমি কিলোগ্রামটাকে কিসে কনভার্ট করব, গ্রামে কনভার্ট করব। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়, দেখো কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে, কিলোগ্রাম মানে শর্টে লিখলাম কিগ্রা, তারপর হেক্টর, তারপর ডেকাগ্রা, তারপর গ্রাম, ওকে? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে সবসময় মনে রাখবে এই দিক থেকে এদিকে যদি যায় গুণ করতে হয়, মানে এরকম ভাবে গেলে গুণ করতে হয়। কিরকম গুণ, যে কিলোগ্রাম থেকে গ্রামে যাব, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কিলোগ্রামের জন্য 1, আর প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য, আবার উল্টো দিকে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 1-এর পর 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম মানে কত, 1 কিলোগ্রাম মানে কত স্যার, 1000 গ্রাম, ঠিক আছে? এই যে মাত্র 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে আমাকে 2 কিলোগ্রাম বলেছে, তার মানে কত, 1000 ইন্টু 2 সমান সমান কত, 2000 গ্রাম, ওকে? 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। এবার আমাকে বলেছে কিলোগ্রামের মানে কিলোগ্রামের 1/5 অংশ, তাহলে 2 কিলোগ্রাম মানে আমার কত বেরিয়েছে, 2000, তাহলে অতএব 2000 ইন্টু 1/5 এত গ্রাম, তাহলে 5×4 20, দুটো শূন্য বসে গেল, তাহলে 400 এত গ্রাম হলো। এবার দেখো 5এরটা কি বলেছে, 5এরটা বলেছে আমাদের, 5 অঙ্কটা বলেছে কি, 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটারে 1/2 অংশ, 1/2 অংশ, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার, কত লিটার কত ডেসিলিটার। এই অঙ্কটা দেখো আগে একটা অঙ্ক করেছি কত টাকা কত পয়সা, ওই রকম ভাবে, ঠিক আছে? ওই রকম ভাবে আসবে কত ডেসিলিটার, এটা ডেসিলিটার। তাহলে দেখো মনে রাখবে লিটার, লিটার, তারপর হয় ডেসিলিটার, লিটারের পর ডেসিলিটার। তার মানে আমার এদিক থেকে এদিকে যখনই বাঁ দিক থেকে ডান দিকে যাবে, আমি বলেছি কি গুণ করতে হয়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই 5 লিটার 2 ডেসিলিটারকে ফার্স্ট আমরা কিসে নিয়ে যাব, ডেসিলিটারে। তাহলে 5 লিটার 2 ডেসিলিটার, এটাকে আমরা কিসে নিয়ে যাব, ডেসিলিটারে। তাহলে লিটার থেকে ডেসিলিটার, লিটারের জন্য 1 আর একটা ঘরের জন্য 0, তাহলে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 50, লিটার থেকে ডেসিলিটারে গেল 50 ডেসিলিটার,
তার সঙ্গে 2 ডেসিলিটার কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে 52 ডেসিলিটার হয়ে গেল। ওকে, তাহলে 52 ডেসিলিটার মানে 5 লিটার 2 ডেসিলিটার মানে 52 ডেসিলিটার। এবার 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে অতএব 52 ইন্টু 1/2 এত ডেসিলিটার। তাহলে কাটাকুটি করো, 26, তার মানে 26 ডেসিলিটার, 26 ডেসিলিটার হলো। আচ্ছা, এইটুকুনি হলো। কিন্তু আমাকে তো স্যার বলেছে লিটার আর ডেসিলিটারে ভাগ করতে, কত লিটার কত ডেসিলিটার। তাহলে আমরা কি করব, ডেসিলিটার আছে, এখান থেকে লিটারে বার করতে হবে, তার মানে উল্টো দিকে আসছে, তার মানে ডেসিলিটার থেকে লিটারে আসছে, তার মানে আমাকে কি করতে হবে, উল্টো দিকে আসলে ভাগ, কত দিয়ে ভাগ, 1 ঘর আসছে, তার মানে 10 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 26 কে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, তাহলে 6, তাহলে এত লিটার আর এত ডেসিলিটার, মনে থাকবে। তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। ওকে, পারা যাবে। আচ্ছা আসো এরপর 6 নম্বর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নম্বর অঙ্ক তোমাদের একটু নতুন ধরনের অঙ্ক, খুব ভালো করে বুঝতে হবে যে কি দিয়েছে অঙ্কটা। অঙ্কটা একটু আমি একটু অন্য ধরনের নিয়মে করাবো, যে তোমাদের একটু যদি সহজ করে বোঝানো যায়। দেখি অঙ্কটা কি বলেছে, কি বলেছে, বলেছে যে 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 1/3 অংশের সাথে 20 যোগ করলে, 20 যোগ করলে বলেছে 35 হয়, যোগ করলে 35 হয়, হলো। তাহলে বলেছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত, হিসেব করি বা হিসেব করি। বলেছে একটি সংখ্যা, সংখ্যাটা আমাদের বলেনি, বলছে একটা সংখ্যা, সেই সংখ্যার সঙ্গে যদি 1/3 অংশের সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করি, সংখ্যাটার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করি, তাহলে 20 যোগ করলে সেটা কত দাঁড়ায়, 35। ওকে, তাহলে সেই সংখ্যাটা কত হিসেব করতে বলেছে। এই ধরনের অঙ্ক যখন দেবে না, তোমরা তখন না এক্স ধরে চলে যাবে, একটা আননোন রাশি যেহেতু বলেছে এক্স ধরে নেবে, ঠিক আছে, এক্স ধরে অঙ্কটা করবে, দেখবে খুব ইজি প্রসেসে হয়ে যাবে। এই ধরনের অঙ্ক, যে একটি সংখ্যা বা কোনো সংখ্যা এরকম যখন বলবে তখন এক্স এর দিকে চলে যাবে। কিরকম করবে, যে মনে করি সংখ্যাটি হলো সমান সমান এক্স, হলো। তাহলে প্রশ্নানুসারে কথাটার অর্থ কি, প্রশ্নানুসারের কথাটার অর্থ হচ্ছে, মানে এই প্রশ্ন থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি, যে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে এই যে সংখ্যার 1/3 অংশ মানে সংখ্যার এর 1/3 অংশ, মানে এক্স ইন্টু এর মানে ইন্টু এক্স এর 1/3 অংশ সাথে 20 যোগ করলে, তাহলে এর সাথে আমরা 20 যোগ করলাম, যোগ করলে সেই যোগফলটা কত বলেছে, ইকুয়ালস টু 35 হয়। এইভাবে এটাকে করতে হয়, যে সংখ্যা একটু নতুন ধরনের অঙ্ক তোমাদের, ঠিক আছে, এটা একটু বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আমি একটু ভেঙে ভেঙে বলছি যাতে তোমরা বুঝতে পারো, যে একটা সংখ্যা সেটাকে আমরা এক্স ধরছি, সে সংখ্যার 1/3 অংশ, তার মানে সংখ্যার মানে এ 1/3 অংশের সাথে 20 যোগ করলে যোগফল কত হয়, সেই যোগফলটা হয় 35, সেহেতু লেখা হয় ইকুয়াল টু 35। ওকে, এবার এক্স এর মানে ইনটু, তাহলে এক্স এর সঙ্গে এটা যখন গুণ হবে, গুণ হলে হয় এক্স এর কে x/3 প্লাস 20 ইকুয়ালস টু 35। এবার কি হবে, x/3 সমান, এটা হচ্ছে সমাধান তোমরা শিখবে
কোনো সংখ্যা যদি সমান চিহ্নের এপাশ থেকে এপাশে, মানে এইটাকে আমরা প্যারামিটার যদি ধরি, ইকুয়াল টুটাকে প্যারামিটার ধরে এর এটা বাঁ দিক আর এই দিকটা ডান দিক, কোনো সংখ্যা ইকুয়াল টুর বাঁ দিক থেকে ডান দিকে যদি যায়, সেটা যদি প্লাসে থাকে মাইনাস হয়ে যায়, বা কোনো সংখ্যা ইকুয়াল টু ডান দিক থেকে যদি বাঁ দিকে আসে, যা সিম্বল থাকবে তার অপোজিট হয়ে যাবে, অর্থাৎ প্লাসে থাকলে মাইনাস, মাইনাসে থাকলে প্লাস। ঠিক আছে, আবার যদি ভাগ অবস্থায় থাকে, সমান চিহ্নের এপাশে যদি যায়, তাহলে সেটা গুণ হয়ে যায়। ধরো বাঁ দিকে ভাগ অবস্থা আছে, তাহলে ডান দিকে আসলে সেটা কি হবে, গুণ হয়ে যাবে। বা ধরো এদিকে ভাগ অবস্থা আছে ডান দিকে, এদিকে আসলে সেটা গুণ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সমাধান। তোমরা একটু পিছনের দিকে ওই কিছু ক্লাস এগোলে তারপর এই সমাধান সম্বন্ধে তোমাদের একটা ধারণা জন্মাবে। তা আমি এখানে জাস্ট একটা ধারণা দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তোমরা আরো ডিটেলস পাবে আর একটু শেষের দিকে গেলে ক্লাস 7-এ। ঠিক আছে, এইটা এইরকম ভাবে আপাতত মনে রাখো যে এই +20টা সমান চিহ্নের বাঁ পাশে আসে, ডান পাশে গেলে এর নিয়ম হচ্ছে যা সাইন থাকবে তার অপোজিট হয়ে যাবে, অর্থাৎ কি হবে, 20টা এই পাশে গেলে ইকুয়াল টু 35 আমার ছিলই, +20টা এদিকে গেলে কি হয়ে যাবে, -20। ওকে, তাহলে x/3 = 35 থেকে এটা মাইনাস করলে 15, তাহলে x = 3টা ভাগ অবস্থায় আছে, সমান চিহ্ন এর পাশে গেলে বললাম যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে x = কত হয় আমার 45 হলো। তাহলে আমাকে বলেছে কি, আমাকে বলেছে যে একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসেব করি। তাহলে অতএব সংখ্যাটি হলো আমার কত, 45। ঠিক আছে, সংখ্যাটি হলো কত, 45। ওকে, দেখো এবার 7-এর অঙ্কটাও সেই একই রকম অঙ্ক, আমার 7-এরটাও। হ্যাঁ, 7-এর অঙ্কটাও একই রকম অঙ্ক। আসো দেখি, বলেছে কি 7-এর অঙ্কটা, বলেছে হিসেব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত গুণ করলে 5/7 এর 2 গুণের সাথে 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। কি পাবো, 3 পাবো। এটা আমাদের ওই একই ধরনের অঙ্ক, একই ক্যাটাগরি, যে হিসেব করে দেখি 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। তাহলে কত যোগ করলে, এই যে কত যোগ করলে, এইটা চেয়েছি, কত মানে আমরা ধরে নিচ্ছি x যোগ করলে। তাহলে মনে করি x যোগ করলাম। ঠিক আছে, মনে করি x যোগ করলাম। তাহলে প্রশ্নানুসারে কেন, ওই যে বললাম যে প্রশ্নানুসারে কথার অর্থ হচ্ছে কি, যে এই প্রশ্ন থেকে আমরা পাচ্ছি 5/7 এর 2 গুণের সাথে কত যোগ করলে, তার সাথে x যোগ করলে কত পাবো আমরা, 3 পাবো। ওকে, এবার আমরা এটা গুণ করে দিই, 5 এর সঙ্গে এটা গুণ করলে 5 দুগুণে 10/7 প্লাস x ইকুয়ালস টু কত, 3। মনে রাখবে 2 ওপরের সাথেই গুণ হয়, 2 কিন্তু নিচে গুণ হবে না কখনো, কারণ এই নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরে গুণ, নিচে গুণ। তাহলে 5 দুগুণে 10/7 ইকুয়াল টু x ইকুয়াল টু কত, 3। 5 দুগুণে 10/7 প্লাস x ইকুয়ালস টু 3। এবার আমরা এইটা সংখ্যা, এটা আমার চলরাশি বলে। এই যে কোনো অ্যালফাবেটকে বলা হয় চলরাশি। সবসময় মনে রাখবে চলরাশিটা আমার বাঁ দিকে রাখবো, আর সংখ্যাগুলো সবসময় ডান দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, তাহলে 3 এটার আগে প্লাস আছে, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে বসলো। ওকে, তাহলে x ইকুয়ালস টু, এর নিচে কিছু নেই মানে 1 আর 7 এর লসাগু হলে 7। এবার 1 দিয়ে 7 কে ভাগ করলে কত হয়, 7 হয়। 7 এর সঙ্গে 3 গুণ করলে 21 -10। কেন -10 হলো,
কারণ 7 দিয়ে 7কে ডিভিশন করলে 1, 1-এর সঙ্গে 10 গুণ করলে 10। ওকে, তাহলে x ইকুয়ালস টু 21 থেকে এটা মাইনাস করলে 11/7। 11/7কে আমরা যদি মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 11কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 একে 7, 4, মানে 1/4/7। তাহলে আমার হচ্ছে কত? 1/4/7। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বলেছে যে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাহলে অতএব 5/7 এর 2 গুণের সাথে 1/4/7 যোগ করলে আমরা কি পাবো? 3 পাবো। কত পাবো? 3 পাবো। ওকে, ঠিক আছে, বোঝা যাবে অঙ্কটা? দেখো, একটু ইজি করে ভাবতে হবে তোমাদের, যে একটু এই সলভের ব্যাপারটা, এই সমাধানটা তোমাদের একটু নতুন জিনিস ক্লাস 7-এ একটু তোমাদের সমাধানটা একটু চিন্তা করে করতে হবে, ঠিক আছে? তা আমরা এই অঙ্কটাকে একটু বীজগাণিতিক পদ্ধতি দিয়ে করলাম এই কারণেই যে তোমাদের করতে সুবিধা। বীজগাণিতিক পদ্ধতিটা খুব ইজি প্রসেস, এই পদ্ধতি দিয়ে করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই বীজগাণিতিক সমস্যা দিয়ে করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটাকে আর একটু দেখি ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের, বা আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের বন্ধুদের মধ্যে আরও এটাকে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে। ওকে।